আজকের আলোচনা শুরু করা যাক আমাদের খুব কাছের সঙ্গীদের নিয়ে, মানে আমাদের পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল আর কুকুর। ওদের এই যে অবিশ্বাস্য যাত্রা, বন থেকে আমাদের ঘরে আসা, এটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, একদম। ওদের গৃহপালন মানে কিভাবে ওরা পোষ মানল, বিভিন্ন জাত কিভাবে তৈরি হলো, এইসব আর কি। ঠিক, আমাদের হাতে কিছু প্রাণী আচরণ, জেনেটিক্স আর পোষ্যদের যত্ন নিয়ে কিছু লেখা আছে, কিছু গবেষণাপত্র। এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এই ইতিহাসটা জানা কেন জরুরি। অবশ্যই, কারণ এই ইতিহাসটা জানলে কিন্তু আমরা আমাদের পোষ্যদের আচরণ, ওদের চাহিদা, এমনকি ওদের স্বাস্থ্য নিয়ে অনেক কিছু বুঝতে পারবো। আর দেখব বিড়াল আর কুকুরের পোষ মানার গল্পটা কিন্তু বেশ আলাদা। আচ্ছা, তাহলে শুরুটা বিড়াল দিয়ে করি। যুক্তরাজ্যে নাকি প্রায় 11 মিলিয়ন পোষা বিড়াল আছে, বিশাল সংখ্যা কিন্তু। হ্যাঁ, অনেক। আর মজার ব্যাপার হলো এই কোটি কোটি বিড়ালের উৎস কিন্তু একটাই, আফ্রিকান বন বিড়াল, মানে ফেলিস সিলভেস্ট্রেস লিবিকা। কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই যে কিছু লেখা আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে বিড়াল নাকি পুরোপুরি পোষ মানেনি, মানে আধা গৃহপালিত বা সেমি ডোমেস্টিকেটেড। ঠিক ধরেছেন, এই কথাটা অনেকেই বলেন। এর কারণটা হলো ওদের জিনগত গঠন যদি দেখেন, সেটা কিন্তু ওই আফ্রিকান বনবিড়ালের খুব কাছাকাছি। মানুষ ওদের প্রজননে অতটা হস্তক্ষেপ করেনি যতটা কুকুরের ক্ষেত্রে করেছে। ও আচ্ছা, তাহলে কুকুরের ব্যাপারটা তাহলে আলাদা। একদম আলাদা। কুকুরের গৃহপালন তো অনেক পুরনো, ধরুন প্রায় 15,000 বছর বা হয়তো তারও বেশি সময় আগে শুরু হয়েছে। আর শুরু থেকেই মানুষ কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যে ওদের ব্রিড করেছে। হ্যাঁ, মানে শিকার করা বা ধরুন পশুপালন, পাহারা দেওয়া, এইসব কাজের জন্য। এটাকে তো সিলেক্টিভ ব্রিডিং বলে, তাই না? ঠিক তাই, সিলেক্টিভ ব্রিডিং। কিন্তু বিড়ালের ক্ষেত্রে তেমনটা হয়নি। ওদের গৃহপালনটা ছিল অনেকটা যাকে বলে কমেনশিয়াল পাথওয়ে, মানে ওরা নিজের সুবিধার জন্যই মানুষের বসতির আশেপাশে ঘুরঘুর করত। ইঁদুর শিকার করার জন্য, শস্য ভাণ্ডারের আশেপাশে। হ্যাঁ, মূলত তাই। ইঁদুর শিকার করে খেত, মানুষেরও তাতে সুবিধা হতো, তাই মানুষও ওদের তাড়ায়নি। কিন্তু কুকুরের মতো কোনো বিশেষ কাজের জন্য ওদেরকে বেছে নেওয়া হয়নি। তার মানে ওদের শিকার করার প্রবৃত্তি, একা থাকার ইচ্ছে, এগুলো এখনো রয়ে গেছে, খুব জোরালোভাবে রয়ে গেছে। ডারউইনও এটা লক্ষ্য করেছিলেন যে পোষা বিড়াল খুব সহজেই আবার বন্যজীবনে ফিরে যেতে পারে। আসলে গৃহপালনের জন্য যে ধরনের বৈশিষ্ট্য দরকার, যেমন বড় দলে থাকা, সহজে পোষ মানা, এগুলো বনবিড়ালের মধ্যে অতটা ছিল না। কিন্তু তাহলেও তো ওরা মানুষের কাছাকাছি এলো, টিকলো। হ্যাঁ, তার কারণ সম্ভবত ওদের সহ্য ক্ষমতা, মানে মানুষের কাছাকাছি থাকার চাপটা যারা সহ্য করতে পেরেছিল, যারা একটু কম ভীতু ছিল, তারাই টিকে গেছে। এই ডসিলিটি বা সহনশীলতাই ওদের সাহায্য করেছে। তার মানে জিনগতভাবে ওরা প্রায় একই রয়ে গেছে বনবিড়ালের মতো। এটা তো বেশ অবাক করার মতো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। 1233 সালে পোপ নবম গ্রেগরি নাকি কালো বিড়ালকে শয়তানের দোসর বলেছিলেন। হ্যাঁ, ইতিহাসে এরকম অনেক কিছুই আছে। এই ধরনের কুসংস্কারগুলো কিন্তু মানুষের মনে অনেকদিন ধরেই প্রভাব ফেলে। কে বলতে পারে এই কারণেই হয়তো এখনো কিছু জায়গায় কালো বিড়াল দত্তক নিতে মানুষ একটু দ্বিধাবোধ করে। তার মানে বিড়ালের ইতিহাসটা শুধু জীববিজ্ঞানের নয়, সংস্কৃতির অংশ। ওদের ওপর মানুষের নিয়ন্ত্রণটা কম ছিল বলেই হয়তো বন্যভাবটা রয়ে গেছে। অনেকটা তাই। ওদের ইতিহাসটা কুকুরের চেয়ে অনেক বেশি, মানে ওদের নিজেদের তৈরি করা। ওরা মানুষের সাথে ছড়িয়েছে ঠিকই, কিন্তু ওদের ভেতরের স্বাধীনতা, শিকারী সত্তা, এগুলো বদলায়নি ততটা। আর এই ব্যাপারটাই হয়তো অনেককে টানে, তাই না? ওই একটু রহস্যময় স্বাধীন ভাবটা। হ্যাঁ, তাই ওদের এই আধা বন্য আচরণগুলো বোঝা খুব জরুরি। সে হয়তো আপনার কোলে খুব আদর খাচ্ছে, কিন্তু পরমুহূর্তে এই জানলার বাইরে একটা পাখি দেখে তার শিকারী সত্তা জেগে উঠতেই পারে। এটা দোষের নয়, এটা ওর প্রকৃতি। বেশ বোঝা গেল বিড়ালের ব্যাপারটা। কিন্তু কুকুরের দিকে তাকালে তো পুরো অন্য ছবি। এত রকম জাত, এত বৈচিত্র্য, ছোট্ট চিহুয়াহুয়া থেকে বিশাল গ্রেট ডেন। ঠিক, সাইবেরিয়ান হাস্কি, আবার ধরুন পাগ, জার্মান শেফার্ড, কত কি আকার, আকৃতি, গায়ের লোম, এমনকি স্বভাবও কত আলাদা। বিড়ালেরও তো জাত আছে, পার্সিয়ান, সিয়ামিজ, কিন্তু এতটা বৈচিত্র্য তো নেই। এর কারণ কি? ওই সিলেক্টিভ ব্রিডিং। একদম। হাজার হাজার বছর ধরে মানুষ কুকুরকে বেছে বেছে ব্রিড করেছে। শিকারের জন্য একরকম, কাজের জন্য আরেক রকম, পাহারার জন্য ভিন্ন,
আবার শুধু কোলে বসিয়ে আদর করার জন্য আলাদা জাত তৈরি হয়েছে। আর এই থেকেই তো পিওর ব্রেড বা বিশুদ্ধ জাতের ধারণাটা এসছে। হ্যাঁ, পিওর ব্রেড মানে হলো যে কুকুরের বাবা মা দুজনই একই স্বীকৃত জাতের, যাদের বংশতালিকা নথিভুক্ত আছে। আর এর উল্টো দিকে আছে মিক্সড ব্রিড বা সংকর জাত, মানে যাদের বাবা মার ভিন্ন জাতের বা নিজেরাই সংকর। আমরা ভালোবেসে দেশি কুকুর বলি অনেক সময়। আচ্ছা, আর ইদানিং একটা নতুন চল হয়েছে না, ডিজাইনার ডগ, যেমন ল্যাব্রাডুডল বা পাগল, এগুলোর ব্যাপারে কি জানা যাচ্ছে? হ্যাঁ, ডিজাইনার ডগ নিয়ে বেশ বিতর্ক আছে, কিন্তু যারা এগুলো ব্রিড করেন তারা বলেন যে দুটো বিশুদ্ধ জাতের ভালো গুণগুলো একসাথে আনার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরুন, ল্যাব্রাডরের বন্ধুত্বপূর্ণ স্বভাব আর পুডলের কম লোম ঝরার ব্যাপারটা মিলিয়ে ল্যাব্রাডুডল। বাহ, ওই যে পাগের শ্বাসকষ্টের সমস্যাটা বিড়ালের সাথে মিশিয়ে পাগলে নাকি সেটা কম হয়। হ্যাঁ, এরকম দাবি করা হয়। একে বলা হয় হাইব্রিড ভিগার বা সংকর তেজ। মানে দুটো আলাদা লাইনের মিলনে বাচ্চাটা হয়তো বেশি স্বাস্থ্যবান হবে, কিন্তু মুশকিল হলো এর কোনো গ্যারান্টি নেই। মানে শুধু ভালো গুণগুলোই আসবে এমন নয়, খারাপগুলোও আসতে পারে। ঠিক তাই, জেনেটিক্স তো আর মেনু কার্ড নয় যে বেছে বেছে নেওয়া যাবে। দেখা গেল ল্যাব্রাডরের হিপ ডিসপ্লেশিয়া আর পুডলের চোখের সমস্যা দুটোই ল্যাব্রাডুডলের মধ্যে চলে এলো। ওহ, তাহলে তো ঝুঁকিও আছে। প্রতিষ্ঠিত ক্যানেল ক্লাবগুলো কি এগুলো সমর্থন করে? না, আমেরিকান ক্যানেল ক্লাব বা ইউকে ক্যানেল ক্লাবের মতো সংস্থাগুলো এর বিরোধিতা করে। তারা মনে করে এতে প্রতিষ্ঠিত জাতগুলোর বিশুদ্ধতা নষ্ট হচ্ছে, আর অনেক ব্রিডারও এটা পছন্দ করেন না। কিন্তু সাধারণ মিক্সড ব্রিড বা দেশি কুকুরদের ক্ষেত্রে শোনা যায় ওরা নাকি বেশি স্বাস্থ্যবান হয়। এটা অনেকাংশে সত্যি, কারণ ওদের জিন পুলটা অনেক বেশি বৈচিত্র্যময়। দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মিশ্রণ ঘটেছে, তো তাই ইনব্রিডিং ডিপ্রেশন এর ঝুঁকিটা কম। মানে নিকট আত্মীয়ের মধ্যে প্রজননের ফলে যে বংশগত রোগগুলো দেখা দেয় সেগুলো কম হয়। অনেক পিওর ব্রেড জাতের মধ্যেও তো নির্দিষ্ট কিছু রোগের প্রবণতা বেশি দেখা যায়, তাই না? হ্যাঁ, কারণ ওদের জিন পুলটা খুব সীমিত হয়ে গেছে। নির্দিষ্ট বৈশিষ্ট্য ধরে রাখতে গিয়ে অনেক সময় ইনব্রিডিং করাতে হয়েছে। তাই গড়পড়তা দেখলে একটা মিক্সড ব্রিড কুকুর হয়তো একটা পিওর ব্রিড কুকুরের চেয়ে বেশি সুস্থ আর দীর্ঘজীবী হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, সব মিক্সড ব্রিডই যে সুপার ডগ হবে তা নয়, আবার সব পিওর ব্রিডই অসুস্থ নয়। আচ্ছা, বেশ জটিল ব্যাপার। তাহলে এই সব তথ্য একজন পোষ্য মালিকের জন্য কিভাবে কাজে লাগতে পারে? এই যে ইতিহাস, জেনেটিক্স, এগুলো জেনে পোষ্যকে বুঝতে সুবিধা হয়? অবশ্যই হয়। যেমন ধরুন বিড়ালের কথা, ওর ওই যে আধা গৃহপালিত প্রকৃতি, ওর শিকারী প্রবৃত্তি, এটা জানলে মালিক বুঝবেন কেন বিড়ালটা হয়তো খিদে না পেলেও একটা পোকা ধরে ফেলছে বা খেলনা ইঁদুর নিয়ে এত লাফালাফি করছে। বা ওই যে আঁচড়ানোর ব্যাপারটা, ওটা তো শুধু নখ ধারালো করা নয়। একদম নয়, ওটা ওদের এলাকা চিহ্নিত করা, মানে টেরিটরি মার্কিং এর একটা উপায়। আবার স্ট্রেস কমাতেও সাহায্য করে। ওদের অসাধারণ দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, গোফ দিয়ে পারিপার্শ্বিকতা বোঝা, এগুলো সবই ওদের বন্য পূর্বপুরুষের থেকে পাওয়া। আর ওদের সামাজিক আচরণ, ওরা তো একা থাকতেও পারে, আবার দলেও। হ্যাঁ, ওরা সোশ্যালি ফ্লেক্সিবল। কিন্তু নতুন বিড়াল এলে বা খাবার জায়গা নিয়ে টানাটানি পড়লে ওরা কিন্তু খুব স্ট্রেসে পড়ে যায়। এই জিনিসগুলো জানা থাকলে মালিক ওর জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারবেন। আর কুকুরের ক্ষেত্রে জাতের বৈশিষ্ট্যগুলো কতটা গুরুত্বপূর্ণ? কুকুরের ক্ষেত্রেও জেনেটিক্স একটা ভূমিকা রাখে। কিছু জাত হয়তো স্বভাবগতভাবেই বেশি অ্যাক্টিভ, কিছু শান্ত। কিন্তু দুটো জিনিস খুব জরুরি। একই জাতের দুটো কুকুরের স্বভাবও কিন্তু একদম আলাদা হতে পারে। আর 2 নম্বর হলো পরিবেশ আর ছোটবেলার অভিজ্ঞতা, বিশেষ করে প্রথম কয়েক মাসের সোশ্যালাইজেশন পিরিয়ড। একটা ল্যাব্রাডর হয়তো জন্মগতভাবে বন্ধুত্বপূর্ণ, কিন্তু ছোটবেলায় খারাপ অভিজ্ঞতা হলে সে ভীতু বা আগ্রাসীও হয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিকটাও তো আসছে। ব্রিডিংয়ের ফলে কিছু সমস্যাও তো তৈরি হয়েছে, বিশেষ করে পিওর ব্রেডদের মধ্যে। হ্যাঁ, এটা একটা বড় চিন্তার বিষয়। ইনব্রিডিংয়ের কারণে কিছু বংশগত রোগের প্রবণতা খুব বেড়ে গেছে। যেমন ধরুন, ক্যাভালিয়ার কিং চার্লস স্প্যানিয়েলসদের হার্টের সমস্যা, মাইট্রাল ভালভ ডিজিজ, বক্সারদেরও হার্টের সমস্যা বা ক্যান্সারের ঝুঁকি বেশি। আর ওই যে চাপটা মুখের জাতগুলো, পাগ, ফ্রেঞ্চ বুলডগ ও ব্রাকিসেফালিক জাতগুলো, হ্যাঁ, ওদের তো কষ্ট হয়। ছোট নাক, শ্বাসনালীর গঠন এমন যে শ্বাস নিতেই সমস্যা হয়। বিওএস বা ব্রাকিসেফালিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে সিন্ড্রোম।
গরমে বা একটু দৌড়ঝাঁপ করলেই হাঁপাতে থাকে। চোখের সমস্যা, চামড়ার ভাঁজে ইনফেকশন, এগুলোও তো হয়। হ্যাঁ, খুব কমন। এই জন্যে দায়িত্বশীল ব্রিডার খুঁজে বের করাটা খুব জরুরি, যারা শুধু দেখতে সুন্দর কুকুর নয়, সুস্থ কুকুর ব্রিড করার চেষ্টা করেন, জেনেটিক টেস্টিং করান। আর ওই কুকুর ছানা খামার বা পাপ্পি ফার্ম থেকে একদম দূরে থাকা উচিত। বিদেশ থেকে কুকুর দত্তক নেওয়ার ক্ষেত্রেও কিছু ঝুঁকি আছে বলছিলেন, ওই সুইট পি নামের কুকুরটার মতো এরলিচিওসিস। হ্যাঁ, এই ঝুঁকিগুলো আছে। এরলিচিওসিস, লিশম্যানিয়াসিস, হার্টওয়ার্ম, এগুলো অন্য দেশে আছে, আমাদের এখানে হয়তো তেমন নেই। তাই আনার আগে ভালো করে পরীক্ষা করা দরকার। আর সম্প্রতি ব্রুসেলা ক্যানিস নিয়েও চিন্তা বেড়েছে। ব্রুসেলা ক্যানিস এটা কি? এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কুকুরের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। আর এটা জুনোটিক, মানে পশু থেকে মানুষও আসতে পারে। যদিও মানুষের মধ্যে ছড়ায় কম, এর চিকিৎসা কঠিন, তাই অনেক সময় ইউথেনাইজ করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয়। বাপরে, তাহলে তো খুব সাবধান থাকতে হবে। আচ্ছা, এত সব আলোচনার পর কেউ যদি পোষ্য নিতে চান, তাহলে কি কি মাথায় রাখবেন? জীবনযাত্রার সাথে মেলানোটা জরুরি বলছেন। হ্যাঁ, ওটাই হয়তো সবচেয়ে জরুরি। আপনি কতটা সময় দিতে পারবেন, আপনার বাড়ি কেমন, আপনি নিজে কতটা অ্যাক্টিভ, পরিবারে আর কে কে আছে, এই সব কিছুর সাথে মিলিয়ে পোষ্য বাঁচতে হবে। একটা হাই এনার্জি কুকুরকে যদি সারাদিন ফ্ল্যাটে বন্ধ করে রাখা হয়, তার তো সমস্যা হবেই। কুকুরের ক্ষেত্রে স্বভাব পরীক্ষা বা টেম্পারামেন্ট টেস্টিং কতটা নির্ভরযোগ্য? কিছুটা ধারণা পাওয়া যায়। কুকুরটা স্পর্শে কেমন প্রতিক্রিয়া দিচ্ছে, নতুন জিনিসে ভয় পাচ্ছে কিনা, কতটা আত্মবিশ্বাসী বা ভীতু, খাবার নিয়ে পজিটিভ কিনা, অন্য কুকুরের সাথে মিশছে কিনা, এগুলো দেখা হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে, পরিবেশ বদলালে বা আপনার সাথে সম্পর্ক তৈরি হলে আচরণ বদলাতেও পারে। তার মানে জাত বা উৎস যাই হোক, প্রত্যেকটা প্রাণী আসলে আলাদা। একেবারে। জাত দেখে একটা সাধারণ ধারণা করা যায় হয়তো, যেমন টেরিয়ার একটু জেদি হতে পারে বা রিট্রিভার মিশুকে, কিন্তু শেষ পর্যন্ত প্রশিক্ষণ, পরিবেশ আর আপনার সাথে ওর সম্পর্কটাই আসল। জাতটা শুধু একটা প্রবণতা, ওর ভাগ্য নয়। বিড়ালের ক্ষেত্রেও তাই, ওই আধা গৃহপালিত ব্যাপারটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওদের স্বাধীনতার প্রয়োজনটাকে সম্মান করতে হবে। কিছু বিড়াল আছে যারা ঠিক পোষ্য মানতে চায় না, আবার রাস্তায় একা টিকতেও পারে না, ইন বিটুইনার আর কি। ওদের জন্য হয়তো বাড়ির বন্ধ পরিবেশের চেয়ে একটু খোলা জায়গা ভালো, যেখানে সে নিজের মতো থাকতে পারে। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। বিড়াল আর কুকুরের পোষ মানার ভিন্ন রাস্তা, জাতের ধারণা, ডিজাইনার ডগের বিতর্ক, আর পোষ্য বাছার আগে তার ব্যাকগ্রাউন্ড জানাটা কতটা জরুরি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো দায়িত্বশীল হওয়া, পোষ্যের উৎস সম্পর্কে জানা, তার প্রজাতি আর ব্যক্তিগত চাহিদাগুলো বোঝা এবং সেই অনুযায়ী যত্ন নেওয়া। একদম। আলোচনা শেষ করার আগে আপনি একটা প্রশ্ন রেখে যেতে চাইলেন মনে হয়। হ্যাঁ, একটা ছোট্ট ভাবনা। আমরা জানলাম বিড়াল জিনগতভাবে তার বন্য পূর্বপুরুষের কতটা কাছাকাছি। ওদের পোষ মানার প্রক্রিয়াটাও কুকুরের মতো অতটা মানুষের হাতে হয়নি। তাহলে আমাদের বাড়ির পোষা বিড়ালটার মধ্যে কতটা বন্যতা বা আদিম সত্তা আমাদের মেনে নেওয়া উচিত, আর তার সেই সহজাত চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের কতটা চেষ্টা করা উচিত। হয়তো এই ভারসাম্যটা খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ।